সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 যে বায়োলজির ওয়ান শট ভিডিও যে আছে, আজকে হচ্ছে তার হিউম্যান ফিজিওলজির সেকেন্ড ভিডিও। আশা করি প্রথম যে ভিডিও আছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন, ওই ভিডিওটা তোমরা সকলে দেখেছো। যদি কারো কোনো ডাউট থাকে তো অবশ্যই আগের যে ভিডিও আছে ওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই ডাউট জিজ্ঞেস করতে পারো। তো আজকে হচ্ছে এর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ রেসপিরেশনের চ্যাপ্টারটা, অর্থাৎ মানুষের শ্বসনতন্ত্রটা। ছোট চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার, খুব একটা বেশি সময় লাগবে না চ্যাপ্টারটা শেষ করতে। তো তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করি। আর অনেকটা পিপিটি আমি নিয়ে এসেছি আগের থেকে করে। তো বলবো যে আগের বারের মতনই তোমরা ভিডিওটি হচ্ছে দেখো। যাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নিচে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। তো অবশ্যই রিলেভেন্ট কোশ্চেন আমি অবশ্যই তার অ্যান্সার দেবো। ওকে, তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। এক সেকেন্ড। ওকে, এবার দেখো, প্রথমেই বলবো যে যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই হচ্ছে চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করো। যদি ভিডিও পছন্দ হয় তো হচ্ছে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধু বান্ধবদের সঙ্গে। প্রথমে শুরু করা যাক। চ্যাপ্টারের নাম হচ্ছে কি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, অর্থাৎ শ্বাসকার্য এবং গ্যাসীয় বস্তুর আদান প্রদান। তাই তো। তো প্রথমে বুঝতে লাগবে চ্যাপ্টারটাতে আমরা কি বলতে চাই। চ্যাপ্টারটার মধ্যে যে ব্রিদিং মানে কি, মানে এবার দেখো প্রথমে বলেছে হচ্ছে শ্বাসকার্য অর্থাৎ ব্রিদিং। তো প্রথমে বুঝতে লাগবে যে ব্রিদিং মানে কি, অর্থাৎ শ্বাসকার্য মানে এটা কি। দেখো ব্রিদিং মানে কি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, যে আমি কথা বলছি তুমি ভিডিও দেখছো তা না, অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো। অক্সিজেন নিচ্ছ সেটা হচ্ছে প্রশ্বাস, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছো সেটা হচ্ছে নিঃশ্বাস, বা যাকে ইংলিশে বলতে পারি আমরা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে ব্রিদিং, অর্থাৎ অক্সিজেন নেওয়া হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ছাড়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিদিং। এবং এই ফলে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাস হচ্ছে। এবার এই যে অক্সিজেনের উপস্থিতিতে বা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে, আমাদের যে খাবারটা যে খাচ্ছি আমরা, সেটা গ্লুকোজ আছে মেনলি, সেটা যে আমাদের ভাঙছে, ভেঙে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমাদের এবং শক্তি উৎপন্ন করছে, এটি উৎপন্ন করছে, তাকে আমরা বলবো হচ্ছে রেসপিরেশন। ওকে, এটা হচ্ছে আমাদের কি ব্রিদিং এবং রেসপিরেশনের মধ্যে হচ্ছে একটা সমন্বয় সাধন। অর্থাৎ আমরা যে অক্সিজেনটা যেটা হচ্ছে আমরা নিচ্ছি, মানে আমরা শ্বাসবায়ু হিসেবে যে অক্সিজেনটা নিচ্ছি সেটার উপস্থিতিতে কি হচ্ছে, আমরা যে খাবারটা খেয়েছি তার মধ্যে যে গ্লুকোজ যেটা আছে, অর্থাৎ C6H12O6 যেটা আছে, সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রেকডাউন হচ্ছে, এবং সেটা ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, জল উৎপন্ন করছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে আমাদের এটি উৎপন্ন করছে। ঠিক আছে, এখন যেহেতু এটা অক্সিজেনের উপস্থিতিতে ভাঙছে, তার জন্য আমরা বলবো হচ্ছে কি এরোবিক রেসপিরেশন বলবো, তাই না? কারণ যেহেতু অক্সিজেন উপস্থিতি হচ্ছে, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হতো তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেখানে হচ্ছে কি কি উৎপন্ন হতো। এখানে তো কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করছে, যখন অক্সিজেন আছে, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হতো তাহলে তোমরা জানাবে যে এখানে কি কি উৎপন্ন হতো, তাই না? এবং এটিপি যে উৎপন্ন হতো সেটা কি কম হতো নাকি বেশি হতো নাকি কি হতো না হতো, তোমরা হচ্ছে সেটা আমাকে নিচেই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম বলেছে চ্যাপ্টারের মধ্যে। এবার প্রথমে আমরা বুঝতে লাগবে যে রেসপিরেটরি অর্গান, অর্থাৎ শ্বসনের অঙ্গসমূহ। এই যে এতক্ষণ যে আমরা গল্প করছি যে শ্বসন হচ্ছে, হ্যাঁ আমাদের যে শ্বসন হচ্ছে বা রেসপিরেশন হচ্ছে, তো এর অঙ্গ কি আছে দেখো। যদি আমরা মানুষের দেখি বা নর্মাল আমরা ম্যামালসদের দেখি, সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের যে লাংস, অর্থাৎ যে ফুসফুস, সেটা হচ্ছে কি আমাদের প্রাথমিক হচ্ছে রেসপিরেটরি অর্গান। তাদের ক্ষেত্রে লাংস বা ফুসফুস হচ্ছে আমাদের প্রাথমিক রেসপিরেটরি অর্গান। তো এবার কি এক এক রকম প্রাণীর ক্ষেত্রে এই যে আমাদের যে প্রাথমিক রেসপিরেটরি অর্গান সেটা এক এক রকম হতে পারে। যেমন ব্যাং যে আছে, ব্যাং হচ্ছে একটা অ্যাম্ফিবিয়া, সেটা হচ্ছে কি তার স্কিনের মাধ্যমে করতে পারে, তাই না? এবং মাছরা যে আছে তারা হচ্ছে কি মানে গিলসের মাধ্যমে করে। তো এরকম এক একটা প্রাণীর এক এক রকম রেসপিরেটরি অর্গান হতে পারে। ঠিক আছে, তোমরা আমাকে নিজে কমেন্ট সেকশন জানাবে যে মাকড়সা যে আছে, মাকড়সার রেসপিরেটরি অর্গানের নাম কি। এটা এই চ্যাপ্টারে কোশ্চেন। এই চ্যাপ্টার যদি তোমরা এনিম্যাল কিংডম পড়ে থাকো তো সেই চ্যাপ্টারে এই কোশ্চেনটা ছিল অবশ্যই। যদি তোমাদের সেমিস্টার 2 তে এটা নেই তাও অবশ্যই জানা উচিত, জানতে তো কোনো ক্ষতি নেই। ওকে, তো এখানে হচ্ছে বলেছে যে শ্বসন রেসপিরেশন কি কি আছে। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে হিউম্যান রেসপিরেশন, মানব শ্বসনতন্ত্র। তো আমাদের আলোচ্য বিষয় কি হবে, আমাদের আলোচ্য বিষয় হবে হচ্ছে ফুসফুস নিয়ে, অর্থাৎ হচ্ছে আমাদের লাংস নিয়ে। তো আমাদের আলোচ্য বিষয় কিসের উপর আসবে, ফুসফুস বা যাকে আমরা বলতে হচ্ছে লাংস। তো লাংস বা ফুসফুস হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেন রেসপিরেটরি হচ্ছে অর্গান। তো প্রথমে হচ্ছে বুঝতে লাগবে যে আমাদের মানব যে রেসপিরেটরি অর্গান যেটা আছে ওর মধ্যে যদি হচ্ছে আমরা অল্প করে ব্যাপারটা দেখি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে কি হয় জিনিসটা বুঝবো। দেখো এটা হচ্ছে আমাদের হিউম্যান রেসপিরেটরি যদি দেখি, দেখো প্রথমে হচ্ছে কি আমরা হচ্ছে নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে হচ্ছে আমরা শ্বাসবায়ু নিই না। নর্মালি হচ্ছে নাকের মাধ্যমে শ্বাসবায়ু নেওয়া উচিত। কেন নেওয়া উচিত, কারণ নাকের মধ্যে হচ্ছে কি নানা রকম সিলিয়া থাকে, ওগুলো করে হচ্ছে কি যদি আমরা শ্বাস নেওয়ার সময় কোনো নোংরা পদার্থ কিছু নিই তাহলে সেটা ওটা মানে বাইরে বার করতে সাহায্য করে। বাট মুখের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তো অবশ্যই নাক দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেওয়া বেশি ভালো অ্যাজ কম্পেয়ার টু বুক। প্রথম পয়েন্ট হয়ে গেল। এবার দেখবে কি হবে, তুমি যে নাকের মাধ্যমে নিঃশ্বাসটা নিচ্ছ সেটা যাচ্ছে কোথায়, সেটা সবার প্রথমে যাচ্ছে হচ্ছে ফ্যারিংসে যাচ্ছে।
ফ্যারিংস কি, ফ্যারিংস হচ্ছে একটা কমন পাথওয়ে। দেখবে তোমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে ফ্যারিংস হচ্ছে একটা কমন পাথওয়ে, মানে সেটা হচ্ছে কি শ্বাসবায়ু এবং খাদ্য দুটারই জন্য হচ্ছে ফ্যারিংস হচ্ছে কমন পাথওয়ে, অর্থাৎ সেখান থেকে শ্বাসবায়ু যাচ্ছে, সেখান থেকে ফ্যারিংস যাচ্ছে। এখন ফ্যারিংসে গিয়ে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। যদি খাওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রাসনালী বা ইসোফেগাসের মাধ্যমে চলে যাবে হচ্ছে পাকস্থলী বা স্টমাকের মধ্যে। আর যদি সেটা হচ্ছে আমাদের শ্বাসবায়ু হয়, ঠিক আছে, যদি আমাদের সেটা শ্বাসবায়ু হয় তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে ওই এপিগ্লটিস থাকবে, ওর নিচে থাকবে হচ্ছে আমাদের ট্রাকিয়া, ওর মাধ্যমে সেটা চলে যাবে হচ্ছে লাংসের মাধ্যমে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের এপিগ্লটিস। তো আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম যে এপিগ্লটিস কি, যে আমাদের যে হচ্ছে ট্রাকিয়া যেটা ওপেনিং যেটা আছে, তাই না, যাকে আমরা মানে অনেক উপরে, অনেকটা উপরে ওখানে হচ্ছে একটা ওপেনিং থাকে, তাকে আমরা বলবো যে এপিগ্লটিস। সেটা হচ্ছে ইলাস্টিক কার্টেজ নিয়ে গঠিত। এপিগ্লটিসের পরে ঢুকলো খাবারটা, সরি আমাদের শ্বাসবায়ুটা ঢুকলো, আসলে হচ্ছে আমাদের ল্যারিংস আসলো। এবার দেখো এখানে আছে ল্যারিংস বা যাকে আমরা বাংলায় বলতে হচ্ছে ষড়যন্ত্র। এটার বৈশিষ্ট্য কি, যে ল্যারিংস বা ষড়যন্ত্র যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ভোকাল কর্ড যাকে বলা হয় ইংলিশে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের যে মানুষের যে আছে সেটা শব্দ উৎপন্ন করতে সাহায্য করে। এখানে থেকে ল্যারিংস, সেটা হচ্ছে একটা কার্টিলেজ যুক্ত হচ্ছে একটা অংশ, একটা বডির একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের ভয়েস প্রোডাকশনের জন্য দেয়। এই যে আমি যখন কথা বলছি, তুমি যে কথা বলছো না, এবার বা তুমি কাউকে যখন ডাকছো তখন কি হচ্ছে, এই যে আমাদের ল্যারিংস যে আছে এখানকার যে কার্টলেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ভাইব্রেট হয়, সেগুলো হচ্ছে কম্পিত হয়। ওই ভাইব্রেশন বা কম্পনের জন্য হচ্ছে আমাদের যে আওয়াজ সেটা হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে। এবার হচ্ছে ল্যারিংস এর পর আসলে কোথায়, আমাদের ট্রাকিয়া, যাকে আমরা বলতে পারি হচ্ছে শ্বাসনালী। আসলে হচ্ছে সেটা ট্রাকিয়া বা যাকে আমরা বলতে পারি হচ্ছে শ্বাসনালী। ওকে, হ্যাঁ, এবার আসলে কথা আসলে হচ্ছে আমাদের ট্রাকিয়া বা আমাদের এক second, আমাদের ট্রাকিয়াতে আসলো, সরি, পাঁচটা হচ্ছে আমাদের শ্বাসবায়ুটা আসলো যে ট্রাকিয়া বা যেটা হচ্ছে আমাদের শ্বাসনালীতে আসলো। এবার ট্রাকিয়া যেটা আছে সেটা হচ্ছে আসলো, এসে কি হয় আমাদের হচ্ছে ফিফথ যে থোরাসিক ভার্টিব্রা যেটা আছে, সেখানে কি হয় আমাদের ট্রাকিয়া যেটা আছে সেটা হচ্ছে দুটো ভাগে হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাই। তো ট্রাকিয়া যেটা আছে ফিফথ থোরাসিক ভার্টিব্রায় দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না। আমরা কি বলবো প্রাইমারি ব্রঙ্কাই, সেটা হচ্ছে একটা রাইট লাংসের দিকে যাচ্ছে, একটা যাচ্ছে আমাদের লেফট লাংসের দিকে যাচ্ছে। এবার দেখো প্রাইমারি ব্রঙ্কাই আরো ফার্দার ডিভিশন হয়, উৎপন্ন করে সেকেন্ডারি ব্রঙ্কাই, দেন আসবে হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাই উৎপন্ন করে, ব্রঙ্কাই থেকে উৎপন্ন করে ব্রঙ্কিওলস। তো প্রাইমারি ব্রঙ্কিওলস, সেকেন্ডারি ব্রঙ্কিওলস, টার্সিয়ারি ব্রঙ্কিওলস, আর সবার লাস্টে আসবে হচ্ছে আমাদের বায়োথলি বা যাকে আমরা বলতে পারি অ্যালভিওলাই, ঠিক আছে। এটাই বলেছি এখানে, যেখানে আসবে হচ্ছে বায়োথলি আসবে, এটা হচ্ছে আমাদের নর্মাল ফুসফুস বা লাংস। বা তোমরা জানো এটা, যে আমাদের লাংসের যদি কথা বলি, লাংসের ক্ষেত্রে কত দুটো লাংস থাকে একটা মানুষের ক্ষেত্রে, রাইট লাংস এবং হচ্ছে লেফট লাংস থাকে। এবং তোমরা জানো যে ডান দিকের যে লাংস বা ডান দিকে যে ফুসফুস যেটা আছে সেটার মধ্যে কি হয়, তিনটে লোব থাকে, ওকে। এবং ডান দিকের ফুসফুসটা আকারে বড়, এবং বাঁ দিকের যে ফুসফুস যেটা আছে সেটা কি, সেটাতে হচ্ছে আমাদের দুটো লোব থাকে। এবং সেখানে কি হয়, আমাদের যে লেফট সাইডের যে লাংস আছে বা বাঁ দিকের যে ফুসফুস আছে সেখানে কি, সেখানে হচ্ছে আমাদের মাথায় রাখতে লাগবে যে কার্ডিয়াক নচ দেখা যাচ্ছে। কার্ডিয়াক নচ কেন বলেছে, কারণ তোমরা সবাই জানো তাই না, তোমার যে সে তোমার কোথায় আছে, তোমার হৃদয় আছে। এখন তোমার হৃদয় থেকে কোন দিকে, তোমার বাঁ দিকে থেকে তোমার হৃদয়, তাই না। তো তোমার যে বাঁ দিকে তোমার যে হৃদয় বা তোমার যে হার্ট আছে সেটা হচ্ছে আমাদের থাকার জন্য তোমার একটা জায়গা লাগবে, তাই না। তো সে যে এত কিছু চিন্তা ভাবনা তোমার তো হৃদয়ের মধ্যে রাখতে লাগবে, তো অবশ্যই তো হৃদয় কিছু একটা জায়গা দখল করে থাকবে, তাই না। এই হচ্ছে আমাদের হৃদয় বা যাকে আমরা বলতে পারি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এটা হচ্ছে আমাদের বডির বাঁ দিকে আছে। তো অবশ্যই লাংসকে একটু এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, তাই না, জায়গার জন্য, যে ও একটু জায়গা ছেড়ে দিয়েছে যে না ওখানে আমাদের হৃৎপিণ্ড বা সেখানে হচ্ছে আমাদের হার্টটা থাকুক, ওকে। ওর জন্য হচ্ছে বাঁদিকের লাংসটা আকারে ছোট হচ্ছে, এবং তার জন্য হচ্ছে ওখানে কটা, ওখানে হচ্ছে আমাদের দুটো লোব আছে, এবং ডান দিকের লাংসটা হচ্ছে আকারে বড়, সেখানে তিনখানা লোব আছে, ঠিক আছে, বাঁদিকে দুটো লোব আছে। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে একটা জানাবে যে দুটো লাংসের মাঝখানে যে ফাঁকা জায়গা, যেখানে হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড অবস্থান করে, সেই জায়গাটাকে কি বলে, ওকে, ভালো কথা। এবার যখন লাংস তো হয়ে গেল, এবার লাংসের নিচে আছে হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটা হচ্ছে একটা মাসল, তাই না, বডির অন্যতম ইম্পর্টেন্ট মাসল, একদম বডির মাঝ বরাবর থাকে মোটামুটি, বডির মাঝ বরাবর না, মোটামুটি এখানে থাকে, তাকে বলবো হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলতে পারি, ওকে। এটা হচ্ছে লাংসের সম্পর্কে মোটামুটি একটা নর্মাল ধারণা। এবার আরেকটা জিনিস বুঝতে লাগবে, দেখো লাংস হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা অর্গান, তো আমাদের বডি চাবে কি যে না লাংস একটু প্রোটেকশন দিই, তাই না, লাংসকে একটু একটু প্রোটেকশন দিই আমরা। যেমন তোমার যে হোয়াটসঅ্যাপ যে আছে, হ্যাঁ তাই না, হোয়াটসঅ্যাপে যদি অনেক শেয়ার মেসেজ থাকে, তাই না, বা সে ছাড়াও আরো অনেকে থাকতে পারে তোমার, তাই না, তো তাদের সঙ্গে যদি মেসেজ করে তোমরা কি করো, যে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা তোমার ফিঙ্গার লক দিয়ে রাখো বা একটা লক দিয়ে রাখো, যাতে কেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা যাতে প্রোটেকশন থাকে। তো আমাদের বডিও চাচ্ছে লাংসকে হচ্ছে প্রোটেকশন দিতে। তো লাংসকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বডির বাইরে যে লেয়ারটা থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে প্লুরা। তো হোয়াট ইজ প্লুরা, প্লুরা হচ্ছে কি, প্লুরা হচ্ছে আমাদের লাংসের বাইরে যে লেয়ার থাকে, যেটা হচ্ছে লাংসকে প্রোটেকশন দিচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে প্লুরা। এখন বুঝতে লাগবে যে প্লুরা যেটা আছে সেটা হচ্ছে কি, ওর মধ্যে দুটো হচ্ছে লেয়ার আছে, ঠিক আছে, একটা হচ্ছে বাইরের দিকে থাকে
একটা থাকে হচ্ছে ভিতরের দিকে। তো একটা থাকে হচ্ছে আমাদের বাইরের দিকে থাকে একটা প্লুরাল লেয়ার, আর একটা অংশ থাকে হচ্ছে আমাদের ভিতরের দিকে থাকে হচ্ছে একটা প্লুরাল লেয়ার। যেটা বাইরের দিকে তাকে আমরা বলতে পারি হচ্ছে কি, দেখবে তাকে আমরা বলবো হচ্ছে প্যারাইটাল প্লুরা, আর যেটা ভিতরের দিকে থাকে, ভিতরের দিকে তাকে বলবো হচ্ছে ভিসেরাল প্লুরা। তো দুটো প্লুরা থাকে, একটা প্যারাইটাল প্লুরা, একটা হচ্ছে ভিসেরাল প্লুরা। সাপোজ এটা হচ্ছে যদি আমাদের প্লুরা হয়, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা, আর এটা গেল হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা। ওকে, তো প্লুরা বললাম কি দুটো লেয়ার থাকে, প্যারাইটাল প্লুরা থাকে আর ভিসেরাল প্লুরা থাকে। এটা হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভিসেরাল প্লুরা। এবার দেখবে প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরা যেটা আছে, যে এটা প্যারাইটাল ভিসেরাল, এর মাঝখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকে, তাকে আমরা কি বলবো, প্লুরার মাঝখানে ফাঁকা জায়গা, তার জন্য আমরা বলবো হচ্ছে প্লুরাল স্পেস। ঠিক আছে, আর এর মধ্যে কি থাকে, এর মধ্যে হচ্ছে যাতে হচ্ছে ফ্রিকশন কম হয়, যাতে আমাদের ঘর্ষণ কম হয়, ওর জন্য কি হয়, ফ্রিকশনটা কমানোর জন্য ওখানে হচ্ছে একটা তরল পদার্থ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে প্লুরাল ফ্লুইড। ওকে, ওখানে কি থাকে, ওখানে একটা তরল পদার্থ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে প্লুরাল ফ্লুইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাংস সম্পর্কে হচ্ছে একটা মোটামুটি ধারণা। ঠিক আছে, এটা বলে মানুষের শ্বসনতন্ত্র, মেন লাংস আসবে, মানুষের শ্বসনতন্ত্রের মধ্যে লাংস, আর এটা বললাম এটা হচ্ছে লাংসের মেন ধারণা। ঠিক আছে, এটা যেটা বললাম তখন আলোচনা করলাম। তো ঠিক আছে, তাড়াতাড়ি আসলে সবার বোঝা গেছে। আমি ইচ্ছে করে লিখছি না, কারণ এটা হচ্ছে ওয়ান শটের, যদি লিখতে চাই অনেক লেখাটা অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের মোটিভ হচ্ছে এটা যে অল্প সময়ের মধ্যে গোটা চ্যাপ্টার রিভিশন করে নাও। তোমরা সারা বছর করেছো, এখন পরীক্ষার লাস্ট সময়, এখন জাস্ট আমি বলছি, তোমার জাস্ট নিশ্চয় মনে রাখো যে এই লেয়ার থেকে ওই লেয়ার থেকে প্রাইমারি বঙ্কে সেকেন্ডারি বঙ্কে লেখা শিখে হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই বলবো যে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ আছে, তো সেখানে হচ্ছে জেনপাস ইউজি 2025 জন্য আমাদের সেখানে ব্যাচ চলছে, সেখানে আমি তোমাদের বায়োলজি পড়াচ্ছি, সম্বিত স্যার তোমাদের বায়োলজি পড়াচ্ছে, এবং অন্যান্য স্যার ম্যাডামরা আছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তো অবশ্যই লেটস ইমপ্রুভ যে অ্যাপ আছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। ওকে, আর এখন অবশ্যই অফার চলছে, তো সেই অফারটা তোমরা অবশ্যই সেই লেটস ইমপ্রুভ অ্যাপে একবার দেখতে পারো। ঠিক আছে, এখন যেটা বললাম, যে কি বললাম দেখো, আমাদের যে লাংস যেটা আছে, এবার কি হচ্ছে, আমাদের যে গোটা রেসপিরেটরি যে অংশ যেটা আছে সেটার মধ্যে দুটো পার্ট আছে। ঠিক আছে, কি কি, সাপোজ একদম যে হচ্ছে আমাদের যে নাকের যে ফুটো, অর্থাৎ এক্সটার্নাল যে নস্ট্রিল থাকে, সেখান থেকে শুরু করে একদম হচ্ছে কটা পর্যন্ত আমাদের টার্সিয়ারি হচ্ছে ব্রঙ্কিউলস পর্যন্ত, কোথা থেকে কোথা পর্যন্ত আমাদের হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল, মানে একদম যেখান থেকে নাক শুরু হচ্ছে, তাই না, অর্থাৎ আমাদের এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে কত পর্যন্ত আমাদের হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কিউলস পর্যন্ত, আমাদের হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কিউলস পর্যন্ত, সেটা হচ্ছে কি, সেই পার্টটাকে আমরা কি বলবো, সেই পার্টটাকে, এতটা পার্টকে বলবো হচ্ছে আমরা কন্ডাক্টিং পার্ট। তো কেন কি হচ্ছে আমরা কন্ডাক্টিং পার্ট বলবো, বলবো হচ্ছে এই কারণে, কারণ সেই পার্টটা দিয়ে কি হয়, আমাদের হচ্ছে শ্বাস বায়ু শুধুমাত্র যায়, কন্ডাক্ট করে, তাই না, এখানে কি হয়, বাতাসের কোনো রকম কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, তার জন্য আমরা বলবো হচ্ছে কন্ডাক্টিং পার্ট। ঠিক আছে, অপরদিকে আমাদের যে অ্যালভিউলাই যেটা আছে, যাকে আমরা বলতে পারি হচ্ছে কি, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে বায়ুথলি, এই যে আমাদের যে অ্যালভিওলাই বা বায়ুথলি আছে, ওর মেন কাজ হচ্ছে কি, অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, ওর হচ্ছে আদান প্রদানে সাহায্য করে। যেহেতু অক্সিজেন এবং আদান প্রদান এক্সচেঞ্জ করছে, আদান প্রদান করছে, তার জন্য এটা আগেরটা ছিল কন্ডাক্টিং পার্ট, এটা ছিল হচ্ছে আমাদের এক্সচেঞ্জিং পার্ট বলতে পারি। ঠিক আছে, তো কন্ডাক্টিং পার্ট কি এবং আমাদের এক্সচেঞ্জিং পার্ট কি, যেটা কন্ডাকশন করছে কন্ডাক্টিং পার্ট, যেটা এক্সচেঞ্জ হচ্ছে তাকে আমরা বলবো এক্সচেঞ্জিং পার্ট। তো এটা আশা করি সবার ক্লিয়ার। এবার দেখো কন্ডাক্টিং পার্টের মেন ভূমিকা কি, যেটা হচ্ছে একদম উপর থেকে স্পন্দে যাচ্ছে, একদম সহজ জিনিসটা বুঝতে পারছো। দেখো মেন কাজ হচ্ছে কি, আমরা যে বাতাসটা যে শ্বাসে নিচ্ছি, এখন আমি শীতকাল আছে, এখন শীতকাল, টেম্পারেচার কম, এবার বাতাসের টেম্পারেচার হচ্ছে কম, আমার বডি টেম্পারেচার বেশি, তো আমি যখন বাতাস যখন নিচ্ছি, তখন আমাদের বডি চাবে কি, যে না সেটা বডির টেম্পারেচার আসুক, বডির টেম্পারেচার আসার জন্য করতে লাগবে কি, সেটাকে বডির টেম্পারেচার নিয়ে আসতে লাগবে। তো টেম্পারেচার শীতকালে বাড়াবে এবং গরমকালে টেম্পারেচার কমাবে, বাতাসের টেম্পারেচার। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি, আমাদের যে শ্বাসবায়ু যেটা আছে, সেটাকে হচ্ছে যদি কোনো দূষিত কোনো পদার্থ থাকে, সেই দূষিত পদার্থকে সেটা দূর করতে সাহায্য করে। ঠিক আছে, এবং তাকে হচ্ছে হিউমিডিফাই করা, তাকে হচ্ছে মানে হিউমিডিফাই করতে সাহায্য করা, হচ্ছে এটা মেন হচ্ছে ভূমিকা। আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং পার্টির ভূমিকা, এবং অবশ্যই শ্বাসবায়ুকে কন্ডাক্ট করা, নিয়ে যাওয়া, আর এক্সচেঞ্জ, আমাদের যে এক্সচেঞ্জিং পার্ট যেটা আছে, তার তো নামের মধ্যে উত্তর আছে, এক্সচেঞ্জ করা, অর্থাৎ বাতাস যে আছে, অক্সিজেন যে ভিতরে ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের লাংসের মধ্যে এসে সেটা বডির বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখবে একটা নর্মাল কথাবার্তা বলে, সেটা হচ্ছে কি, শ্বসনের কি কি ধাপ আছে, এই যে আমাদের রেসপিরেশন, তার মধ্যে কি কি ধাপ আছে, কি বলেছে, প্রথম কথা কি হবে, যে শ্বাসকার্য বা ফুসফুসের বায়ু চলাচলের জন্য বায়ুমণ্ডল থেকে বায়ু ভিতরে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু বাইরে নির্গত হবে, জানা আছে সবার, অর্থাৎ সেখানে অক্সিজেনের কথা বলেছে এখানে। সেকেন্ড পয়েন্টে কি হয়, বায়ুথলি অর্থাৎ অ্যালভিওলার পর্দার মধ্যে দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ব্যাপরের মাধ্যমে, বা যাকে আমরা বলতে পারি ডিফিউশনের মাধ্যমে যে আছে, সেটা হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। ভালো কথা। পরে একটা কি বলছে, রক্তের মাধ্যমে যে আছে গ্যাসীয় বস্তু পরিবহন হয়, এবং রক্ত এবং কলাকোষের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে চলাচল করে,
আমি যেটা বলেছি যে অপেক্ষিত যেটা আছে কোষ সেখান থেকে অক্সিজেন হচ্ছে ব্যবহারের জন্য ভিতরে প্রবেশ করে এবং রেসপিরেশনের পর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেটা হচ্ছে কি সেখান থেকে হচ্ছে আমাদের সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেই কার্বন ডাইঅক্সাইড সেখান থেকে হচ্ছে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সবার নর্মাল কথাবার্তা, সেটা এখানে বলেছে। ঠিক আছে, এবার বুঝতে লাগবে হচ্ছে আমাদের শ্বাসকার্যের পদ্ধতি। এবার বুঝতে লাগবে হচ্ছে আমরা যে শ্বাস যে নিচ্ছি সেটা কিভাবে নিচ্ছি। দেখো প্রথমে বুঝতে লাগবে শ্বাসকার্যের মধ্যে মেনলি দুটো পদ্ধতি আছে। কি কি? একটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা শ্বাস নিচ্ছি, আর একটা হচ্ছে শ্বাস বায়ু বাইরে ছাড়ছি, তাকে আমরা বলবো হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে কি যে প্রক্রিয়ার মাধ্যমে শ্বাস নিচ্ছি তাকে আমরা বলবো হচ্ছে ইন্সপিরেশন, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে প্রশ্বাস। ইন্সপিরেশন বা যাকে আমরা বলতে পারি প্রশ্বাস। আর এক্সপিরেশন মানে কি যে প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে তুমি বাইরে বার করছো, যাকে বাংলায় বলে হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, তো এক্সপিরেশন এবং ইন্সপিরেশন, তা আমি ইন্সপিরেশন এক্সপিরেশন নিয়ে বলছি। তো কিভাবে হচ্ছে ইন্সপিরেশনটা হচ্ছে, দেখো একটা সুন্দর এখানে ফিজিক্সের গল্প বলি তোমাদের। সেটা হচ্ছে কি ইন্সপিরেশন মানে হচ্ছে কি যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে বাতাস যেটা আছে সেটা হচ্ছে বাইরের বাতাসকে বডির মধ্যে প্রবেশ করাতে লাগবে। এখন আমরা জানি হচ্ছে কি যে পিভি ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, তাই না? পিভি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ফিজিক্সে পড়েছি আমরা। তো কার সূত্র তোমার নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটা, তাই না? বা বলতে পারি কি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি আমরা এই সূত্র থেকে দেখি তাহলে কি বলতে পারি যে যেখানে হচ্ছে প্রেসার হচ্ছে বেশি থাকবে সেখানকার হচ্ছে ভলিউম কম থাকবে, তাই না? অবশ্যই টেম্পারেচার আমাকে সেম রাখতে লাগবে, এবং কি হবে যেখানে হচ্ছে প্রেসার হচ্ছে কম সেখানে হচ্ছে ভলিউম বেশি। এবার দেখো যখন হচ্ছে লাংসকে যখন হচ্ছে আমরা শ্বাসটাকে নিব, যখন হচ্ছে আমরা ইন্সপিরেশন করবো, অর্থাৎ করতে লাগবে কি আমাদের বাইরের বাতাস কি ভিতরে প্রবেশ করাতে লাগবে। আর বাতাসের ধর্ম হচ্ছে কি অবশ্যই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, অর্থাৎ বাইরের প্রেশার থাকতে লাগবে বেশি, ভিতরে প্রেশার থাকতে লাগবে হচ্ছে কম। ভালো কথা। তো এবার বুঝলাম হচ্ছে কি যদি বাইরের প্রেশারে বেশি থাকে ভিতরের প্রেশার কম থাকে, এবার ভিতরের প্রেশার কম থাকলে কি করতে লাগবে লাংসকে এক্সপ্যান্ড করতে লাগবে, অর্থাৎ লাংসের যে ভলিউম সেটা হচ্ছে বৃদ্ধি করতে লাগবে। তোমাদের দেখেছো যখন আমরা ইন্সপিরেশন করছি তখন করছি আমাদের এরকম বুকটা সামনের দিকে ফুলে ওঠে, অর্থাৎ কি হয় আমাদের যে লাংসের যে ভলিউম সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, লাংসটা হচ্ছে ফুলে উঠছে। অর্থাৎ ইন্সপিরেশন হচ্ছে বাতাস ভিতরে প্রবেশ করছে, অক্সিজেন ভিতরে প্রবেশ করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপিরেশন। তো ইন্সপিরেশনের সময় মেনলি হয় কি দুটো মেনলি হয়, একটা হচ্ছে আমাদের থেকে এখানে থেকে ডায়াফ্রাম, আর এখানে থেকে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের মাঝখানে পেশি থাকে, তাকে আমরা বলতে পারি ইন্টারকস্টাল মাসল। তো ইন্সপিরেশনের সময় কি হয় সমস্ত কিছু হচ্ছে কন্ট্রাকশন হয়, অর্থাৎ ডায়াফ্রাম কন্ট্রাকশন করে। এবার ডায়াফ্রাম কন্ট্রাকশন করলে এরকম হবে, ডায়াফ্রাম কন্ট্রাকশন করলে গল্পটা এরকম হবে যেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন করবে তখন নিচের দিকে চলে আসবে। ডায়াফ্রাম কন্ট্রাকশন করলে নিচের দিকে চলে আসলো, এর ফলে কি হলো আমাদের যে থোরাসিক কেজের যে ভলিউমটা সেটা হচ্ছে কি নিচের দিকে বৃদ্ধি পেলো। ঠিক আছে, আরেকটা কি হয় যখন আমাদের মাঝখানে যে ইন্টারকস্টাল যে মাসল যেটা আছে সেই ইন্টারকস্টাল মাসল যখন হচ্ছে কন্ট্রাকশন করে তখন সেটা সামনের দিকে এগিয়ে আসে, ফলে কি হয় সামনের দিকে ভলিউম বৃদ্ধি হচ্ছে নিচের দিকে ভলিউম বৃদ্ধি আছে। তো সামনের দিকে ভলিউম বৃদ্ধি হচ্ছে নিচের দিকে ভলিউম বৃদ্ধি হচ্ছে, ওভারঅল হচ্ছে লাংসের ভলিউমটা সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এবং লাংস সেটা এক্সপ্যান্ড করার জন্য তার ভলিউমটা বৃদ্ধি করার জন্য একটা অনেকটা এক্সট্রা জায়গা পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশনের গল্প। আর এক্সপিরেশন মানে হচ্ছে কি উল্টো, অর্থাৎ আমাদের ভিতরে যে বাতাস যেটা আছে সেটাকে হচ্ছে আমাকে বাইরে ছাড়তে লাগবে, তাকে আমরা বলবো হচ্ছে এক্সপিরেশন। অর্থাৎ হতে লাগবে কি ভিতরের প্রেশার হতে লাগবে বেশি, বাইরের প্রেশার হতে লাগবে কম। যদি প্রেশার বেশি থাকে ভিতরে তাহলে আমাকে ভলিউম কমাতে লাগবে। তার জন্য কি হচ্ছে কি আগেরটা সবকিছু কন্ট্রাকশনে ছিল, এটা সব উল্টো হয়, সবকিছু এখানে রিল্যাক্স করে। অর্থাৎ কি হচ্ছে আমাদের যে ডায়াফ্রাম যেটা ছিল সেটা হচ্ছে রিল্যাক্স করে, অর্থাৎ সেটা হচ্ছে কি আবার তার এরকম পুরো আগের অবস্থায় ফিরে আসে। এবং আমাদের যেই ইন্টারকস্টাল যে পেশি ছিল এখানে ইন্টারকস্টাল মাসল ছিল সেটা যখন রিল্যাক্স করে তখন সেটাকে আবার নিচের দিকে চলে আসে, ফলে কি এটা নিচের দিকে চলে আসছে এটা উপরের দিকে চলে আসছে, ফলে ভলিউমটা হচ্ছে এইভাবে সব দিকে ভলিউমটা কমে যাচ্ছে। ভলিউম কমে গেলে চাপ বেশি বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ফলে ভিতর থেকে হাই প্রেশার বাইরে আসে লো প্রেশার, ফলে বাতাসটা বাইরে বেরিয়ে আসে। এই ঘটনাটাকে বলবো হচ্ছে আমরা এক্সপিরেশন। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ সুন্দর একটা ফিজিক্সের বিষয়, ইন্সপিরেশন এবং হচ্ছে এক্সপিরেশন। তো যেটা বললাম ওটা এখানে জিনিসটা এখানে দেখিয়েছে যে এই ফুসফুসে বায়ু প্রবেশ হচ্ছে আমাদের পাজরস্থি এবং স্টার্নাম যেটা আছে সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বক্ষপিঞ্জর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের সংকোচন হচ্ছে সেটা নিচের দিকে চলে যাচ্ছে, এবং এগুলো সব সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে বক্ষগোড় আয়তন বৃদ্ধি পাচ্ছে, ভি বেশি হচ্ছে ফলে প্রেশার কমে গেছে, ফলে বাইরের প্রেশার বেশি ভিতরে প্রেশার কম, বাতাস ভিতরে প্রবেশ করেছে, এটা হচ্ছে ইন্সপিরেশন। ঠিক আছে, এবার তারপরে আসবে হচ্ছে কি তারপরে আসবে এক্সপিরেশন, অর্থাৎ যখন হচ্ছে বাতাসকে হচ্ছে আমি বাইরে বার করবো, একদম উল্টো হচ্ছে। এখানে যেটা বললাম যে কি হয় আমাদের যে মধ্যচ্ছদা যে আছে সেটা হচ্ছে আমাদের প্রসারণ হচ্ছে, রিল্যাক্স করছে, ফলে ধনুকের মধ্যে সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। ফলে সেটা কি উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে কি হচ্ছে আমাদের প্রেশার উপরে দিচ্ছে, ফলে ভলিউমটা কমে যাচ্ছে। এবং
পাজেরোস্থি এবং স্টার্নাম যেটা আছে তার পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসলো, ফলে জিনিসটা এইভাবে আসলো, ফলে হচ্ছে ভলিউমটা হচ্ছে কমে গেল। ফলে কি হচ্ছে, আমাদের যে ভলিউম যেটা সেটা হচ্ছে কমে গেছে, ফলে প্রেশার বেড়ে গেছে, ফলে ভিতরে প্রেশার বেশি তো বাইরে প্রেশার কম আছে, ফলে যে আমাদের শ্বাস যেটা আছে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন গল্প, ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন। এতটা আসলে সবার ক্লিয়ার, কারণ এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আসলে যদি সবার ক্লিয়ার থাকে, এবার আসবে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের যে রেসপিরেশন যে আছে সেটার হচ্ছে কিছু ভলিউম, তাকে আমরা বলবো হচ্ছে আয়তন, এবং আসবে হচ্ছে কিছু হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, তো রেসপিরেশনের কি আসবে, কিছু ভলিউম আসবে এবং কিছু ক্যাপাসিটি আসবে। তো এবারটা বোঝার চেষ্টা করি। সবার প্রথমে আসবে হচ্ছে কি টাইডাল ভলিউম, বা তাকে আমরা বলতে পারি টিভি। টাইডাল ভলিউম মানে হচ্ছে কি নর্মাল, একদম নর্মাল, তুমি বসে আছো তাই না, বসে বসে তুমি ঘরে বসে আছো, কোনো তোমার কাজকর্ম নেই, এখন তুমি যেমন বসে বসে ভিডিও দেখছো, তো নর্মালি তুমি যতটা বাতাস নিচ্ছ এবং যতটা বাতাস ছাড়ছো, অর্থাৎ যতটা বাতাস তুমি ইন্সপিরেশন করছো, যতটা বাতাস তুমি এক্সপ্রেশন করছো একদম নর্মালি, তাকে আমরা বলবো টাইডাল ভলিউম। কারণ মান হচ্ছে কত, 500 ml। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে কি আইআরভি, যাকে আমরা বলতে পারি হচ্ছে কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে কি নর্মাল তুমি নিচ্ছ টাইডাল ভলিউম, নর্মালের পরেও এক্সট্রা যতটা তুমি ফোর্সফুলি নিতে পারবে, নর্মাল তো নিচ্ছই, তার সঙ্গে এক্সট্রা যেই বাতাসটা তুমি ফোর্সফুলি ভিতরে নিতে পারবে তাকে আমরা বলবো হচ্ছে আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর মান কত, এর মান হচ্ছে আমাদের 2500 থেকে 3000 ml। ঠিক আছে, একদম সোজা ব্যাপারটা। তারপরে আসবে হচ্ছে কি এর উল্টো আসবে হচ্ছে আমাদের ইআরভি, অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ নর্মালি তুমি ছাড়ছো হচ্ছে 500 ml, নর্মালের পরও ফোর্সফুলি তুমি যতটা এক্সট্রা বাতাস ছাড়তে হবে, সেই এক্সট্রা বাতাসকে বলবো হচ্ছে আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, বুঝলে, যতটা ছাড়ছো নর্মাল টাইডাল ভলিউম, তার বাইরে তুমি এক্সট্রা যতটা ছাড়ছো সেটা হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, এবার একটা আসবে হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম হচ্ছে, দেখো রেসিডুয়াল কথার অর্থ হচ্ছে কি উচ্ছিষ্ট, তাই না, অর্থাৎ যে পরিমাণ ভলিউম যেটা হচ্ছে কি তুমি যতই চেষ্টা করে নাও না কেন সেটা তুমি বডির থেকে বাইরে বার করতে পারবে না, সেটা অলওয়েজ থাকবে, সেটা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, এবার গোলাপ হচ্ছে দুটোর মধ্যে, এক্সপি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম। এটার মান হচ্ছে আমাদের 1000 থেকে 1100 ml। ঠিক আছে, আর এটার মান কত, আর রেসিডুয়াল ভলিউমের মান হচ্ছে আমাদের 1100 থেকে 1200 ml। মনে রাখার উপায় কি, দেখো নাম শুনে হচ্ছে এরকম এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তো মাথায় রেখে এরকম করে যে আমার এক্স আমার থেকে কত 1000 টাকা পেত, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো আমার এক্স আমার থেকে 1000 টাকা পেত, তো 1000 থেকে 1100 আসবে, আর রেসিডুয়াল ভলিউম তাহলে হচ্ছে আমাদের 1100 থেকে 1200 ml আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভলিউম। এখন যদি একের বেশি ভলিউমকে, 2 বা তার বেশি ভলিউমকে যদি তুমি যোগ করে দাও, তখন সেটা পাবে হচ্ছে তুমি ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে কি 2 বা তার বেশি ভলিউমকে যদি যোগ করে দাও তখন তাকে পাবে তুমি হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, বা যাকে আমরা বলতে ক্ষমতা। এবার আসবে হচ্ছে কি নানা রকম ক্যাপাসিটি আসবে। দেখো প্রথম হচ্ছে কি নর্মাল তুমি এক্সপ্রেশন করলে, নর্মাল এক্সপ্রেশন করার পর তুমি যতটা বাতাসকে নিতে পারছো তাকে আমরা বলবো হচ্ছে কি আইসি বা ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তো একদম কমন সেন্স, তুমি কত নিতে পারছো, নর্মালি তুমি নিচ্ছিলে হচ্ছে 500 ml, অর্থাৎ টাইডাল ভলিউম, তার সঙ্গে সঙ্গে তুমি এক্সট্রা নিতে পারছিলে হচ্ছে আরো, এটা হচ্ছে আইআরভি ইন্সপিরেটরি ভলিউম। এটা মোটামুটি 500 ml হলো, এটা মোটামুটি 2500 থেকে 3000 ml আসবে, যোগ করে দাও, ওটা মোটামুটি হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি আসবে। তো যদি ইন্সপিরেটরি ক্যাপাসিটি হয় তাহলে অবশ্যই আমাদের ইসি থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। এটা হচ্ছে কি নর্মালি তুমি ছাড়ছিলে হচ্ছে 500 ml টাইডাল ভলিউম, তার সঙ্গে সাথে তুমি এক্সট্রা ছাড়ছো যতটা, সেটা হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কখন ছাড়ছো, যে একজন মানুষ সে নর্মালি ইন্সপিরেশন করলো, নর্মালি ইন্সপিরেশন করার পর যতটা বাতাস ছাড়তে পারে তাকে আমরা বলবো হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, আরেকটা আসবে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে কি যে না ফোর্সফুল এক্সপ্রেশন করার পর যতটা বাতাস তুমি একবার নিতে পারো, বা ফোর্সফুল ইন্সপিরেশন করার পর যতটা বাতাস তুমি বাইরে ছাড়তে পারো। ব্যাপারটা বোঝা গেল, আগেটা সব নর্মাল ইন্সপিরেশনের পরে হচ্ছিল আর নর্মাল এক্সপ্রেশনের পরে হচ্ছিল, এখানে হচ্ছে ফোর্সফুল হচ্ছে, অর্থাৎ ফোর্সফুলি ইন্সপিরেশন করার পর তুমি যতটা বাতাসকে বাইরে ছাড়তে পারবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। অথবা কি বলতে পারি যে ফোর্সফুল এক্সপ্রেশন করার পর তুমি যতটা বাতাসকে ভিতরে নিতে পারবে, ইন্সপায়ার করতে হবে, তাকে আমরা বলবো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ওর মধ্যে আসবে হচ্ছে কি টাইডাল ভলিউম আসবে, প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আসবে, প্লাস হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আসবে। এটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। এবার তারপর লাস্ট কি আসবে, লাস্ট আসবে হচ্ছে আমাদের টিএলসি, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ লাংসের মধ্যে টোটাল কতটা বাতাস ধরে তাকে আমরা বলবো হচ্ছে টিএলসি। তো এটার মধ্যে কি আসবে, দেখো ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে বাতাস তুমি নিতে পারো, আর ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে সঙ্গে কি বললাম যে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যে বাতাসটা তুমি কোনোদিনই হচ্ছে বডির বাইরে বার করতে পারবে না, সেটা সবসময় বডির মধ্যে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে রেসিডুয়াল ভলিউম, তাই না। তো আমাদের ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে যখন তুমি রেসিডুয়াল ভলিউম যখন অ্যাড করছো তখন আসবে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি।
এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস আসবে হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, আরেকটা আসবে হচ্ছে কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ওটা আসবে হচ্ছে কি আমাদের রেসিডুয়াল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম দুটোকে হচ্ছে অ্যাড করলে পাবো হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর এই যে আমাদের ভলিউম ক্যাপাসিটি এতক্ষণ যেগুলো গল্প করছে সেটা কোন যন্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে, যে না আমাদের যে স্পাইরোমিটার যেটা আছে ওই স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে এই যে আমাদের ভলিউম ক্যাপাসিটি সেগুলো হচ্ছে মাপা হয়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, যে স্পাইরোমিটার যেটা আছে সেটার সাহায্যে কোনটা মাপা যায় না, যে না রেসিডুয়াল ভলিউম যেটা আছে সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় না। এখন মনে প্রশ্ন কেন মাপা যাচ্ছে না, সহজ একদম, যেহেতু সেটা ভিতরে বডির মধ্যে আছে রেসিডুয়াল ভলিউমটা, সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় না। তাই যেগুলোর মধ্যে হচ্ছে রেসিডুয়াল ভলিউম আছে সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যাবে না, যেমন টিএলসি, কারণ টিএলসি এর মধ্যে রেসিডুয়াল ভলিউম আসছে ওটা মাপা যাবে না। তারপরে ভাইরাল ক্যাপাসিটি ওটার মাপা যাবে কারণ ওর মধ্যে নেই। তারপরে হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি মাপা যাবে। তার মধ্যে যদি বলি তোমরা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ওটা হচ্ছে কি রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যদি এর মধ্যে রেসিডুয়াল ভলিউমটা আছে তাই এটা হচ্ছে আমাদের মাপা যাবে না। তো মাথায় রাখবে রেসিডুয়াল ভলিউম হচ্ছে মাপা যাবে না স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। এখন যেহেতু হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এই দুটোর মধ্যে, টোটাল লাং ক্যাপাসিটি এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এই দুটোর মধ্যে যেহেতু হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউমটা আসছে তাই এই দুটো হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় না। ওকে, আর কোনটার কি মান তো বললাম, একটা 500 ml, একটা 25,000 ml, 1000 থেকে 1100, 1100 থেকে 1200। তো বললাম যে টাইডাল ভলিউম যাকে আমরা বলতে পারি প্রবাহী বলের পরিমাপ, নর্মালি যেটা করে 500 ml মিলিলিটার। এবার যদি মিনিটে করো তো 500 কে তুমি 60 দিয়ে গুণ করে দাও তো সেটা হচ্ছে আমাদের 3000 ml। ওকে, এবার আইআরভি যাকে আমরা বলতে পারি ইন্সপিরেট রিজার্ভ ভলিউম, তাই না, শ্বাসক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ, সেটার মান হচ্ছে 2500 থেকে 3000 ml। তারপরে আসবে হচ্ছে আমাদের ইআরভি যাকে আমরা বলতে পারি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাই না, বা নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ, সেটা মান যেটা বললাম যে আমার এক্স আমার থেকে 1000 টাকা পায়, 1000 থেকে 1100 ml এর এক্সাম্পল আসবে। তারপরটা বললাম হচ্ছে কি রেসিডুয়াল ভলিউম, যেটা হচ্ছে মানে যে তুমি যতই ফোর্স দিয়ে না কেন সেটা তুমি বডির থেকে বার করতে পারো, তাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। ওর মান কত 1100 থেকে 1200 ml। ঠিক আছে, এটা বললাম যে যদি এগুলোকে যোগ করে তাহলে পাবে তোমার ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, টাইডাল ভলিউম প্লাস আইআরভি, আর এক্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে কোনটা টাইডাল ভলিউম প্লাস ইআরভি, আর হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি করতে আসবে ইআরভি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, ইআরভি এবং রেসিডুয়াল ভলিউম যেটা আছে সে দুটোকে যোগ করলে তুমি পাবে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল হচ্ছে ক্যাপাসিটি, এটা যেটা উপরে লেখা আছে। আর ভাইরাল ক্যাপাসিটি কি বললাম যে ইআরভি, টিভি এবং আইআরভি তিনটাকে যোগ করলে পাবো হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি। আর টোটাল লাং ক্যাপাসিটি বা যাকে আমরা বলতে পারি যে ফুসফুস আছে ওর কতটা বায়ু ও ধারণ করতে পারে, ফুসফুসের টোটাল বায়ু ধারণ ক্ষমতা, ওটা হচ্ছে আমাদের টিএলসি। ওটা কি বললাম যে ভাইরাল ক্যাপাসিটি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, বলতে পারি আমাদের টাইডাল ভলিউম প্লাস আইআরভি প্লাস হচ্ছে আমাদের ইআরভি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে একদম সোজা একটা বোঝার জিনিস, এতটা আসলে সবার বোঝা গেছে। এবার হচ্ছে গ্যাসীয় আদান প্রদান। এবার তো জিনিসটা বুঝতে লাগবে যে আমাদের যে গ্যাসীয় আদান প্রদান সেটা হচ্ছে কিভাবে হচ্ছে। দেখো এটা হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে আমাদের হচ্ছে একটা বায়ুথলি বা যাকে আমরা বলতে পারি হচ্ছে বাংলায় ইংলিশে অ্যালভিওলাই। এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের রক্তনালিকা থাকে, তাই না, ছোট ছোট রক্তনালিকা থাকে, এটা হচ্ছে আমরা বলতে পারি ব্লাড ক্যাপিলারি বা রক্ত নালিকা। এখানে কি হচ্ছে আমাদের এই ভিতরে হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে এবং কার্বন ডাইঅক্সাইড যে আছে সেটা হচ্ছে বাইরে চলে যাবে। তো এখানে কি হয় তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ার দিয়ে হচ্ছে এই গোটা যে আছে আমাদের মিক্সড করতে হবে। এটা হচ্ছে কি আমাদের যে অ্যালভিওলাই যেটা আছে ওর মধ্যে কি লেয়ার থাকে, আমাদের অ্যালভিওলার মধ্যে থাকে হচ্ছে কি যে একদম নর্মাল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আমাদের যে অ্যালভিওলাই যেটা আছে ওর মধ্যে কি থাকে, অ্যালভিওলার মধ্যে থাকে হচ্ছে আমাদের একদম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে অ্যালভিওলাই এবং হচ্ছে আমাদের যে রক্তজালিকা বা ব্লাড ক্যাপিলারি যেটা আছে, ব্লাড ক্যাপিলারির মধ্যে কি থাকে, ব্লাড ক্যাপিলারির মধ্যে থাকে হচ্ছে আমাদের এন্ডোথিলিয়াম। ঠিক আছে, আর এন্ডোথিলিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যালভিওলার যে স্কোয়ামাস মেমব্রেন ওর মাঝখানে কি থাকে, ওর মাঝখানে থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থাকে। এই তিনটে লেয়ার নিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের ডিফিউশন মেমব্রেন, যেটার যে লেন্থ সেটা হচ্ছে 1 মিলিমিটারের চেয়ে ছোট হয়, এবং ওর মাধ্যমে কি হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে একদম মানে ব্যাপনের মাধ্যমে, বা যা কি বলতে পারি আমরা সিম্পল ডিফিউশন, ব্যাপন বা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হচ্ছে সেই যে শ্বাসবায়ু যেটা আছে ওটা হচ্ছে ওর আদান প্রদান হয়ে থাকে। ঠিক আছে, আদানকে সবার বোঝা গেছে। ঠিক আছে, এবার কি দেখো একদম কমন একটা সেন্স কাটে, যখন হচ্ছে আমাদের অক্সিজেন আমাকে করতে লাগবে, আমাদের বডির উদ্দেশ্য হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের আউটসাইড বডির বাইরে আছে, তাই না, এটা হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে আমাদের অ্যালভিওলাই, তাই না, অর্থাৎ যাকে আমরা বলতে হচ্ছে কি লাংস, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই বা লাংস। এটা হচ্ছে আমাদের রক্তনালিকা, এটা হচ্ছে আমাদের রক্তজালি ব্লাড,
এটা হচ্ছে আমাদের কোন একটা বডির হচ্ছে একটা টিস্যু বা একটা যাকে আমরা বলতে হচ্ছে কলা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাড, আমাদের যেটা আমার যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ভেন, সরি ভেন বলি আর্টারি। এটা মানে একটা ব্লাড হচ্ছে একটা ক্যাপিলারি ধরো বা রক্তনালিকা ধরো, ব্লাড ক্যাপিলারি বা আমরা বলতে হচ্ছে রক্তনালিকা। একদম কমন সেন্স। যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে হবে কি, অক্সিজেন করতে লাগবে আমাকে বডির ভিতরে প্রবেশ করতে লাগবে, তারপর এখান থেকে এখানে আসতে লাগবে, এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে যাবে। এটা হচ্ছে আমাদের গোটা অক্সিজেনের ব্যবস্থা করা। তাহলে বুঝতে পারছো এখানে অক্সিজেনের যে পার্শিয়াল যে প্রেশার সেটা হচ্ছে সবচেয়ে বেশি রাখতে লাগবে, এখানে পার্শিয়াল প্রেশার কম থাকবে, তবে হাই প্রেশার থেকে সেটা লো প্রেশার দিকে যাবে। এখানে যখন অক্সিজেন আসলো তখন কি হবে, এখানে অক্সিজেন যে প্রেশারটা সেটা হচ্ছে এর থেকে কম বেশি, মানে এখানে কম থাকতে হলে এখানে বেশি রাখতে লাগবে, তাই অক্সিজেন যে আছে বেশির থেকে কমে আসলো। এখানে অক্সিজেনটা গেল রক্তের মাধ্যমে, রক্তনালিকার মাধ্যমে, ঠিক আছে, আর্টারির মাধ্যমে গেল, তারপর কি হবে যে এখানে যে আছে আমাদের যে টিস্যু যেটা আছে সেখানে হচ্ছে অক্সিজেনের প্রেশারটা কম থাকতে লাগবে, তবেই রক্তনালিকার থেকে অক্সিজেন যে আছে সেটা টিস্যুর মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একদম উল্টো হবে। দেখো এটা হচ্ছে সাপোজ কোনো টিস্যু বা কোনো একটা কলা আছে, এটা হচ্ছে আমাদের রক্তনালিকা আছে, এটা হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে আমাদের অ্যালভিওলাই আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই আছে, এটা হচ্ছে আমাদের বডির বাইরে অর্থাৎ আউটসাইড আছে। আমাকে কার্বন ডাইঅক্সাইড করতে লাগবে কি, যে প্রথমে টিস্যু থেকে বার করতে লাগবে, ফলে কি হয় এটাতে প্রেশার বেশি থাকতে লাগবে কার্বন ডাইঅক্সাইডের, এটাতে প্রেশার কম থাকতে লাগবে। যখন এখানে আসলো তখন কি এখানে প্রেশার বেশি থাকতে লাগবে, এখানে প্রেশার কম থাকতে লাগবে, ফলে কার্বন ডাইঅক্সাইড এখানে আসলো। আবার যখন এখানে আসলো তখন কি এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার কম, প্রেশার বেরিয়ে গেল। এবার কি আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে ওর যে ব্যাপনের যে ক্ষমতা, অর্থাৎ ওর যে ডিফিউশন হওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে কি অক্সিজেনের চেয়ে বেশি। তার জন্য তোমরা দেখবে যে অক্সিজেনের ক্ষেত্রে কি হয় যে দুটোর মধ্যে প্রেশারের গ্যাপটা অনেকটা বেশি থাকে, কারণ ওটাকে যদি ডিফিউজ করতে লাগে তাহলে সেখানে আমাকে অনেকটা বেশি প্রেশার দরকার থাকে, অনেকটা বেশি প্রেশারের ডিফারেন্স দরকার থাকে। বাট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেহেতু ওটা মানে ব্যাপনটা খুব সহজেই তাড়াতাড়ি হচ্ছে, ফলে সেখানে হচ্ছে প্রেশারটা কম থাকে, তাই দেখবে যে 45-40 এরকম হচ্ছে আমাদের এমএমএইচজি প্রেশার থেকে, তাই না। এবার যদি দেখো তোমরা এখানে একটা লেখা আছে এখানে ছকের মাধ্যমে যে বায়ু যে আছে অক্সিজেন, বাইরের প্রেশার কত 159 এমএমএইচজি, এবার বায়ু থ্রুতে প্রেশার কত 104, তো বাইরে 159 আছে ভিতরে 104 আছে, ভিতরে প্রবেশ করলো, তারপর আবার এখান থেকে এখানে আসতে লাগে, ফলে অক্সিজেন যে হ্রাসপ্রাপ্ত বায়ু মানে যাকে আমরা বলছি হচ্ছে ভেইন বলতে যাকে আমরা, সেখান থেকে হচ্ছে আমাদের 40 ছিল প্রেশার, ঠিক আছে। এবার সেখানে হচ্ছে কি বাতাস যখন অক্সিজেন যেখানে আসলো এখানে 104 আছে এখানে 40 আছে, ফলে অক্সিজেন সেখানে আসলো। এবার যখন বাতাসের মধ্যে অক্সিজেন চলে আসলো ফলে সেখানে অক্সিজেন চলে আসার ফলে সেখানে অক্সিজেনের প্রেশারটা বেড়ে গেল, ফলে সেখানে আসলে হচ্ছে আমাদের 95 চলে আসলো প্রেশার। এবার সেখানে আমাকে করতে লাগবে বডির টিস্যুতে প্রবেশ করাতে লাগবে, অর্থাৎ কলা কোষের মধ্যে প্রবেশ করতে লাগবে। তো বাইরে আছে 95, ভিতরে আছে 40, ফলে কি হবে আমাদের বাইরের থেকে সেটা ভিতরের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। আর আমাদের কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা পুরোপুরি উল্টো, অর্থাৎ সেখানে থাকে বাইরে থেকে 45, তাই না, মানে টিস্যুর মধ্যে থাকে 45। এবার যেহেতু টিস্যুর মধ্যে 35 আছে এবং আমাকে বাইরে রক্তে আনতে লাগবে, ফলে রক্তের মধ্যে প্রেশারটা কম থাকে, ফলে 35 আছে এখানে 40 আছে, ফলে সেটা বাইরে প্রবেশ করলো। এবার যেহেতু হচ্ছে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসলো, ফলে সেখানকার যে পার্শিয়াল প্রেশারটা কার্বন ডাইঅক্সাইড আর আসার ফলে সেটা বেড়ে গেল, ফলে সেটা গেল আমাদের 35 হয়ে গেল। এবং সেখান থেকে সেটা আবার যখন বায়ুথলির মধ্যে আসলো, রক্তের মধ্যে আসছে 45 প্রেশার আর বায়ুথলিতে আসে 40 প্রেশার, ফলে কি আবার সেটা বায়ুথলির মধ্যে প্রবেশ করলো। এবার দেখো বায়ুথলির মধ্যে এসে তোমাদের 40, এবার সেটাকে আমাকে বডির বাইরে বার করতে লাগবে, এবং বডির মধ্যে অনেক বডির বাইরে আছে অনেক রকম 0.3, বডির মধ্যে অ্যালভিওলের মধ্যে আছে 40 এমএমএইচজি এবং বাইরে আছে আমাদের 0.3 এমএমএইচজি, ফলে কি হয় যেহেতু অনেকটা প্রেশার ডিফারেন্স, ফলে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা আমাদের অ্যালভিওলার থেকে বডির বাইরে হচ্ছে প্রবেশ করে যাচ্ছে, ঠিক আছে, বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এতটা সবার বোঝা গেছে। তো এটা হচ্ছে একটা নর্মালি মানে প্রেশারের ডিফারেন্স থাকে, যেহেতু সব জায়গায় এরকম প্রেশার ডিফারেন্স আছে, তো ওটা থাকার জন্য কি হচ্ছে এরকম শ্বাসবায়ুগুলো সব বাড়ি বাড়ি এগিয়ে যাচ্ছে। এখান থেকে তোমার যেটা মাথায় রাখবে যে কোনটার মধ্যে কোনটা প্রেশার থাকে, কোনটা 159 থেকে 104 থেকে 0.3 কোথা থেকে 40 কোথা থেকে 35 কোথা থেকে এমএমজি কোথা থেকে, এটা অবশ্যই একটু মাথায় রাখবে যে কোনটা কত পার্শিয়াল প্রেশার থাকে। এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার কেন বলেছে, কারণ অনেকগুলো গ্যাস যদি একসঙ্গে থাকে সেখানে প্রত্যেকটা গ্যাস ইন্ডিভিজুয়ালি যতটা প্রেশার দিবে তাকে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে পড়েছো যে ডাল্টনের পার্শিয়াল প্রেশার ল, তাই না, ওটা ওখান থেকে এসেছে ব্যাপারটা, পিপিতে বলেছে PO2 PCO2, ওকে। তো এটা হচ্ছে গল্প। তো এটা আমরা জিনিসটা বললাম, ওটা এখানে সুন্দর জিনিসটা ছবির মাধ্যমে দেখানো আছে যে প্রশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু, এখানে প্রেশার ছিল এরকম, তো এখানে প্রেশারের ডিফারেন্স ছিল, তো এরকম সিস্টেমিক সার্কুলেশন এবং হচ্ছে এখানে সিস্টেমিক ধমনী এর মাধ্যমে ব্যাপারটা গোটা হচ্ছে। ফুসফুস সেটা ফুসফুস ধমনী যেটা বললাম ওটা এখানে জিনিসটা লেখা আছে, এটা একবার জিনিসটা দেখে নেবে, জিনিসটা আসলে সবাই হয়ে যাবে। আর যেটা শুরুতেই বললাম যে আমাদের যে তিনটে লেয়ার থাকে, একটা আমাদের অ্যালভিওলের মধ্যে থেকে হচ্ছে এন্ডোথিলিয়াম এবং আমাদের রক্তনালিকার মধ্যে থেকে হচ্ছে এপিথিলিয়াম
এবং কি থাকে, এবং দুটোর মাঝখানে থাকে হচ্ছে বেস মেমব্রেন। তো অ্যালভিউলার মধ্যে আমাদের বেস অ্যালভিউলাই, আর হচ্ছে মাঝখানে বেস মেমব্রেন, আর মাঝখানে হচ্ছে রক্তনালী। এই তিনটের মধ্যে যে তিনটে লেয়ার যে উৎপন্ন করে সেটা হচ্ছে কি বললাম, যে ওর যে লেন্থটা সেটা হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে, সেটা হচ্ছে কম হয়ে থাকে। এবং এর মাধ্যমে কি হয়, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেটা হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। তো বায়ু বললাম যাচ্ছে এরকম, এই বায়োফিলো প্রাচীর যাকে আমরা বললাম হচ্ছে স্কোয়ামাস ইপিথেলিয়াম বলতে পারি, না? এটা হচ্ছে আমাদের রক্তজালিকা বা ক্যাপিলারি বলতে পারি। এখানে থেকে থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম থাকে, আর এটা হচ্ছে আমাদের ভিত্তি বস্তু যাকে আমরা বলতে পারি হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স বলতে পারি। এই তিনটে যে আছে ওর লেন্থটা হচ্ছে 1 মিলিমিটার কম হয়ে থাকে, থিকনেসটা। ওর মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেটা হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। ওকে, এটা কি বলে, এবার হচ্ছে গ্যাসীয় বস্তুর পরিবহন। এটা খুব একটা ছোট্ট এবং ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে কি কোন গ্যাস কি হয়ে যাচ্ছে, একদম সোজা একটা বার দেখবে। আমাদের যে মেইন গ্যাস হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নিয়ে আলোচনা করবো। দেখো অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে কি দুটোকে ভাগ করতে পারি, 97% আর হচ্ছে 3%। 97% যে অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে কি হিমোগ্লোবিনের সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড হয়। হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়, সেটা কি উৎপন্ন করে হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে। এবং অক্সি হিমোগ্লোবিন নেবে সেটা হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে সেটা হচ্ছে যাচ্ছে। ওর ফর্মুলা হচ্ছে কি Hb4O8, অর্থাৎ একটা হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে কি 4টা অক্সিজেন সঙ্গে বাইন্ড হতে সক্ষম। এবং হচ্ছে কি 1 গ্রাম হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে কি 1.34 ml অক্সিজেন সেটা ক্যারি করতে সক্ষম। আর বাকি যে হচ্ছে 3% যেটা আছে সেটা হচ্ছে একদম নর্মালি আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা আছে, প্লাজমার মধ্যে দ্রবীভূত অবস্থায় সেটা হচ্ছে বাহিত হবে। তো মেইন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে, 97%। আরেকটা হচ্ছে কি বললাম, এটা হলো হচ্ছে আমাদের অক্সিজেন, আরেকটা হচ্ছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড। দেখবে অক্সিজেনের মধ্যে যেহেতু দুটো ছিল, কার্বন ডাইঅক্সাইডটা একটু ঘটাবো না, সেখানে তিনটে ভাগ আছে। কি কি, একটা আমাদের 70% আসবে, আরেকটা আসবে হচ্ছে মোটামুটি আমাদের 20 থেকে 25%, আরেকটা আসবে হচ্ছে আমাদের 7% আসবে। তো কোনটা কি, 70% কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কি হয় H2O এর সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড হয়, উৎপন্ন করে হচ্ছে আমাদের H2CO3। H2CO3 ভাঙলে কি উৎপন্ন করবে, H2CO3 ভাঙলে উৎপন্ন করবে H+ এবং HCO3-, অর্থাৎ যাকে আমরা বলতে পারি হচ্ছে বাইকার্বনেট আয়ন। অর্থাৎ 70% যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে সেটা হচ্ছে পরিবেশিত হয়, ঠিক আছে। বাকি 20 থেকে 25% যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি হয়, হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ড করে এবং উৎপন্ন করে হচ্ছে কি কার্বক্সি হিমোগ্লোবিন। না, এটা অবশ্যই সবাই ভুল করে। অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে উৎপন্ন করে অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে না। উৎপন্ন করে হচ্ছে কি যে না কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে বাহিত হয়। আর বাকি যে 7% যেটা আছে সেটা হচ্ছে নর্মালি ওই অক্সিজেনের মতো প্লাজমাতে দ্রবীভূত হয়ে বাহিত হয়, ঠিক আছে। আর যেটা বললাম সেটা হচ্ছে মাথায় রাখবে, জিনিসটা কি হচ্ছে যে আমাদের কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়, উৎপন্ন করে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। আর যদি বলে যে হিমোগ্লোবিন কাকে বেশি ভালোবাসে, দেখবে হচ্ছে হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে কি কার্বন মনোক্সাইডের সঙ্গে বাইন্ড হওয়ার সবচেয়ে বেশি, তার থেকে একটু কম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার থেকে সবচেয়ে কম হচ্ছে অক্সিজেন। মানে হিমোগ্লোবিন সবচেয়ে ভালোবাসে হচ্ছে কার্বন মনোক্সাইডকে, সবচেয়ে কম ভালোবাসে হচ্ছে অক্সিজেনকে, ঠিক আছে। যেটা বলে মোটাই জিনিসটা এখানে এসে লেখা আছে যে কি হয়, এই যে আমাদের রক্তের মাধ্যমে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবর্তিত হচ্ছে 97% হচ্ছে আরবিসির মাধ্যমে পরিবর্তিত হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়। আর 3% যেটা আছে সেটা হচ্ছে নর্মালি প্লাজমার মধ্যে দ্রবীভূত অবস্থায় পরিবর্তিত হয়। 20 থেকে 25% কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে আরবিসির মধ্যে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আছে সেটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়, উৎপন্ন করে হচ্ছে আমাদের অ্যামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে। আর 70% যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের বাইকার্বনেট রূপে সেটা বাহিত হয়। আর বাকি 7% যেটা আছে সেটা হচ্ছে রক্তকোষের মধ্যে বাহিত হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি জলের সঙ্গে যে বাইন্ড হলো, উৎপন্ন করলো হচ্ছে H2CO3, আরটা উৎপন্ন করে হচ্ছে কি ভেঙে উৎপন্ন করে H+ এবং HCO3-। এই যে রিঅ্যাকশন যেটা আছে বাইকার্বনেট আয়ন উৎপন্ন করছে, সেখানে যে এনজাইমটা লাগছে তার নাম হচ্ছে আমাদের মাথায় রাখবে কার্বনিক অ্যানহাইড্রেজ, ঠিক আছে। এই যে আমাদের এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে হচ্ছে এনজাইম। অর্থাৎ কি সেটা দেখো যে তোমরা 1 সেকেন্ডের মধ্যে মোটামুটি কি 6 লাখ মানে H2CO3 উৎপন্ন করতে সক্ষম, অনলি 1 সেকেন্ডে, মানে খুব তাড়াতাড়ি পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজটা কাজ করে। এখন পরে প্রশ্ন আসবে কি যদি স্যার কার্বনিক অ্যানহাইড্রেজ যদি না থাকে তাহলে কি হবে না, অবশ্যই যদি কার্বনিক অ্যানহাইড্রেজ না থাকে তাহলে কি হবে রিঅ্যাকশনটা হবে, কিন্তু সেটার সংখ্যাটা অনেকটা কম হবে। সেখানে 1 সেকেন্ডে দেখলে এখানে 6 লাখ উৎপন্ন হচ্ছে, সেখানে আমরা দেখলে
যে আমাদের 1 ঘন্টা সেখানে মাত্র 200 থেকে 300 উৎপন্ন হচ্ছে, তাই সেখানকার যে সংখ্যাটা সেটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জিনিসটা মাথায় রাখবো অবশ্যই। নেক্সট এবার আসবো হচ্ছে, এটা বললাম নিচে লেখা যেটা, যে কার্বন ডাইঅক্সাইড ছিল আর এখানে আমাদের জল ছিল। এই কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে কার্বনিক হাইড্রোজেন H2CO2 উৎপন্ন করে, আবার সেটা ভেঙে HCO3- এবং H+ উৎপন্ন করে। সেটা হচ্ছে আমাদের কি হয়, মানে উভমুখী রিয়াকশন। ফলে প্রথমে যখন যখন মানে টিস্যুর কাছে যখন আসে তখন সেটা এরকম হয়ে যায়, যখন হচ্ছে আমাদের বডিতে পুনরায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সেটাকে ফুসফুসের মাধ্যমে বাইরে বার করতে লাগবে, তখন রিয়াকশন যেটা সেটা হচ্ছে আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিয়াকশনটা হয় এবং সেখানে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে প্রোডাকশন হচ্ছে হয়ে যায়। ঠিক আছে, তো সেটা হচ্ছে একটা উভমুখী টাইপের রিয়াকশন। ওকে, এবার আসবে হচ্ছে কি শ্বসন নিয়ন্ত্রণ। এটা সহজ একটা জিনিস, যে আমাদের যে বডি যে আছে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাই না, আমাদের বডির মধ্যে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা হচ্ছে কি আমরা নানাভাবে নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে কি আমাদের বডির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, তার নাম হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে কি হয়, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আর ডরসাল ইনহিবিটরি গ্রুপ। এটাকে হচ্ছে কি শ্বসন নিয়ামক কেন্দ্র থাকে। ওই মেডুলা অবলঙ্গাটার মধ্যে শ্বসন নিয়ামক কেন্দ্র থাকে, ওই ভেন্ট্রাল রেগুলেটরি গ্রুপ আর ডরসাল ইনহিবিটরি গ্রুপ। সেটা হচ্ছে কি আমাদের যে শ্বাসকার্য সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো যদি বলি বডির মধ্যে কোথায় শ্বসন নিয়ামক কেন্দ্র আছে, তাহলে অ্যান্সারটা হবে মেডুলা অবলঙ্গাটা। আরেকটা হচ্ছে মাথায় রাখবে, আমাদের বডির মধ্যে আরেকটা পার্ট থাকে, তার নাম হচ্ছে পন্স ভ্যালি। এই যে পন্স যেটা আছে ওর মধ্যে আরেকটা পার্ট থাকে, তার নাম হচ্ছে বলে হচ্ছে পিএনসি, যাকে আমরা বলতে হচ্ছে নিউমোটক্সিক সেন্টার। পিএনসি বা নিউমোটক্সিক সেন্টার সেটা হচ্ছে করে কি, সেটা হচ্ছে আমাদের সুইচ অফ মেকানিজমের মাধ্যমে আমাদের যে রেসপিরেশনের যে হার সেটা হচ্ছে কমাতে সাহায্য করে। সুইচ অফ মেকানিজমের মাধ্যমে আমাদের যে রেসপিরেশনের যে হার সেটা হচ্ছে কমাতে সাহায্য করে। আর জিনিস মাথায় রাখবে, যে যদি আমাদের যে বডিতে কি হয়, যদি কার্বন ডাই অক্সাইড এবং H+ এর পরিমাণটা বেড়ে যায়, যদি হচ্ছে বডিতে কার্বন ডাই অক্সাইড এবং H+ এর পরিমাণ হচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে কি হয়, আমাদের বডিতে নানা রকম রিসেপ্টর থাকে, সেটাকে আমরা কি বলতে পারি, ব্যারো রিসেপ্টর এবং তার একটা নাম আছে, অথবা কেমো রিসেপ্টর। তো বডিতে নানা রকম রিসেপ্টর থাকে, ব্যারো রিসেপ্টর এবং কেমো রিসেপ্টর। তো সেই সমস্ত রিসেপ্টর করে হচ্ছে কি, এই যে বডিতে কার্বন ডাই অক্সাইড H+ এগুলো বেড়ে গেছে সেগুলোকে বুঝতে পারে এবং সেই সিগন্যালকে ও হচ্ছে মানে বডির মধ্যে মিডওয়ার মধ্যে পাঠাচ্ছে, এবং সেটা হচ্ছে করে কি, যেহেতু দেখো বডির মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং H+ বেড়ে গেছে, তাহলে আমাদের বডি করতে লাগবে কি, মানে রেসপিরেশনটাকে বাড়াতে লাগবে, কারণ বেশি বেশি পরিমাণে আমাদের অক্সিজেন ঢোকাতে লাগবে এবং কার্বন ডাই অক্সাইড এবং H+ কে বডি থেকে বার করতে লাগবে, তাই তো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে বডি থেকে বার করতে লাগবে। অর্থাৎ সেটা হচ্ছে করে কি আমাদের রেসপিরেশনটা সেটা হচ্ছে বৃদ্ধি করবে। দেখবে তোমাদের বইতে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা, সেটা হচ্ছে কি আমাদের যে রেসপিরেশন যে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং H+ এর জন্য, মানে রেসপিরেশনে কিন্তু অক্সিজেনের ভূমিকাটা খুব কম। মেইনলি রেসপিরেশন হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে বডি থেকে বার করার জন্য, তাই না, এবং যেহেতু বডি থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, ফলে তার বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন যাচ্ছে সেটা বডির মধ্যে প্রবেশ করছে। তো এবার দৃষ্টি লেখা আছে, দেখবে যে রেসপিরেশনে হচ্ছে CO2 এর ভূমিকাটা অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন। ঠিক আছে, এটা হচ্ছে দুটো গল্প। ঠিক আছে, তো এই যে একটা বললাম জিনিসটা এখানে লেখা আছে, তাই না, এখানে দেখতে হবে মানুষের দেহে গলার চাহিদা অনুযায়ী শ্বসনের ছন্দ বজায় রাখার পরিবর্তন একটি বিশেষ হচ্ছে ক্ষমতা রয়েছে। এটি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের মেরুদণ্ড অঞ্চলে বর্তমানে যে বিশেষ অঞ্চলটি কেন্দ্র শ্বসন নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে, শ্বসন নিয়ামক ছন্দ নিয়ামক কেন্দ্র বলা থাকে। ঠিক আছে, এটা নিয়ন্ত্রণের মুখ্য দেয়। আর মস্তিষ্কের পন্স অংশকে থাকে আরেকটা শ্বসন নিয়ামক কেন্দ্র থাকে, যাকে আমরা বললাম হচ্ছে তাই না নিউমোটক্সিক সেন্টার, বা আরেকটা দেখতে পারো আমরা এপিসি থাকে, যাকে আমরা বলতে পারি অ্যাপোনস্টিক সেন্টার। এত কিছু তোমাদের লাগবে না, সেটা হচ্ছে কি নিউমোটক্সিক সেন্টার বলে, ওটা হচ্ছে কি সংকেতের মাধ্যমে শ্বাস কমার সময়কালকে হ্রাস করতে সাহায্য করে, শ্বসন হারে পরিবর্তন করতে পারে। আর যেটা বললাম যে কার্বন ডাই অক্সাইড H+ যদি বেড়ে যাচ্ছে বডির মধ্যে, তাহলে হচ্ছে কি হয়, আমাদের কিমোসেল থেকে বাইরে বেরোতে সেগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। লেখা আছে যেটা বললাম আসলে একটা, যে শ্বসনের হচ্ছে ছন্দ নিয়ামক জন্য অক্সিজেনের ভূমিকাটা খুবই নগণ্য। মেইন ভূমিকা কার, মেইন ভূমিকা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং H+ এর হচ্ছে মেইন ভূমিকা। ওকে, এগুলো হচ্ছে গেল সব শ্বসনের জিনিসপত্র। এবার হচ্ছে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কি রোগ ব্যাধি। এটা হচ্ছে রোগ ব্যাধি। রোগ ব্যাধির মধ্যে কি আসবে, সবার প্রথমে আসবে তোমাদের অ্যাস্থমা। অ্যাস্থমা তো বুঝতে পারছো, মানে হাঁপানি হচ্ছে, অনেকে দেখেছো না যে অ্যাস্থমা বা হাঁপানি হয়। তো অ্যাস্থমা বা হাঁপানি হয় আমাদের শ্বাস নির্দিষ্ট সমস্যা হচ্ছে। তো ওটাই বলেছে যে শ্বাসকার্যের জন্য বাধা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে, কারণ ওর মধ্যে কি হয় ইনফ্লামেশন হয়ে গেছে বা প্রদাহ হয়ে গেছে। যেহেতু হচ্ছে আমাদের ক্লোম শাখা অথবা উপক্লোম, মানে আমাদের ব্রঙ্কিওলস এবং হচ্ছে আমাদের যে অ্যালভিওলাই আছে ওর মধ্যে মানে ক্লোম শাখার মধ্যে উপক্লোম হয়ে গেছে বা প্রদাহ হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, ওর জন্য হচ্ছে গিয়ে শ্বাসকার্যের সময় সমস্যা হচ্ছে এবং কি হুইজিং হবে, অর্থাৎ ঘর শব্দ সৃষ্টি হবে। আর এমফাইসিমা হচ্ছে একটা কি ক্রনিক ডিসঅর্ডার, মানে এমফাইসিমা কিন্তু একদিনে হয় না, অনেকদিন ধরে যদি কেউ সিগারেট খায় তাহলে লোকের এমফাইসিমা হয়ে থাকে। তো সিগারেট স্মোকিং হচ্ছে আমাদের এমফাইসিমা অন্যতম কারণ। সেটা হচ্ছে কি কেউ যদি একদিন সিগারেট খায় তাহলে কিন্তু তার এমফাইসিমা হয়ে যাবে না। বহুদিন ধরে 10 বছর 15 বছর ধরে খাচ্ছে সিগারেট, তাই না, একদম চেইন স্মোকার,
তারা সেই সমস্ত লোকের ক্ষেত্রে এমফাইসেমা হতে পারে। সেখানে কি হয়, আমাদের যে মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে হচ্ছে সেটা হচ্ছে কি হয়, এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কমে যাচ্ছে, যে আমাদের ঠিকঠাক করে ওর জন্য কি হয়, বায়ু যে সেটা ট্রান্সফার হতে পারে না, এক্সচেঞ্জ হতে পারে না। তোরাই বললাম যেটা দীর্ঘস্থায়ী রোগ মানে ক্রনিক ডিসঅর্ডার, বায়োস্তরিক পাচিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে কি হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে আছে সেটা আদান প্রদান ঠিকঠাক করে হচ্ছে না, ফলে শ্বসন তন্ত্র হ্রাস পাচ্ছে। এই রোগের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ধূমপান, যেটা বললাম। আর লাস্ট আসবে হচ্ছে কি হবে, লাস্ট আসবে হচ্ছে আমাদের কি পেশাগত কারণে যে সমস্ত শ্বাসটা হচ্ছে, তাই না, যাকে আমরা বলতে হচ্ছে কি যে এই যেটা বললাম যে অকুপেশনাল লাং ডিসঅর্ডার, অর্থাৎ পেশাগত কারণ শ্বাসরোগ, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের পেশার সঙ্গে জড়িত, যেমন হচ্ছে আমাদের অ্যাসবেস্টোসিস ফ্যাক্টরি, সেই সমস্ত এরিয়ায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে ওদের ক্ষেত্রে কি হচ্ছে, সবসময় হচ্ছে অ্যাসবেস্ট ছোট ছোট কণা বডির মধ্যে প্রবেশ করছে, ফলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু পেশার কারণে তাদের ক্ষেত্রে আমাদের শ্বাসের রোগ সৃষ্টি হচ্ছে, সেটাকে বলবো হচ্ছে আমরা অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। সেটার বৈশিষ্ট্য কি, যদি সেখান থেকে আমাকে বাঁচতে গেলে তাহলে কি করা উচিত, যে সেখানে কি কম বয়সী লোকের ক্ষেত্রে সেখানে নেওয়া উচিত না, তাই না। তারপরে কি মানে ঠিকঠাক করে মাস্ক ব্যবহার করা উচিত সেই সমস্ত এলাকার ওয়ার্কারদের, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তাদের যে ওয়ার্কার যে তাদের নিয়মিত হেলথ চেক আপ করা উচিত, তাই না। এটা আমরা কথা বলেছে। কিছু কারখানায় মধ্যে বিশেষত যেখানে হচ্ছে পাথর ভাঙা অথবা পাথর করে করা কাজ হচ্ছে, সেখানে বেশি পরিমাণে ধুলো উৎপন্ন হচ্ছে এবং দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতায় এর মোকাবিলা করতে পারে না। অবশ্যই তো দীর্ঘ সময় ধরে কি হয়, ধুলোর সংস্পর্শের ফলে প্রদাহ বা ইনফ্লামেশনের সৃষ্টি হচ্ছে, যার কারণে কি হচ্ছে, পরবর্তী সময় ফাইব্রোসিস হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, ফুসফুসের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই ধরনের কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তামূলক নানা রকম মুখোশ ব্যবহার করা আবশ্যক। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু, একদম একটা সহজ চ্যাপ্টার, সোজা চ্যাপ্টার, তাই না। আশা করি এখানে কারো কোনো সমস্যা বা দ্বিধাবোধ থাকা উচিত নয়। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি, আমি ইচ্ছে করি তোমাদের তাড়াতাড়ি করেছি, কারণ এটা তোমাদের রিভিশন হইলো, ওয়ান শট রিভিশন করা উচিত। যত এখন তোমাদের মেন সময় তোমাদের নিজেদের পড়া, তাই না। তো আমি তোমাদের যতটা সম্ভব কম সময় নেওয়ার চেষ্টা করছি। তো যদি বলবো যে যদি ভিডিও পছন্দ হয় তো অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিও নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই যে আমাদের যে সিরিজটা ওয়ান শট সিরিজ 11 সেটা তোমাদের কেমন লাগছে, যাতে আমরা ইন ফিউচারে আরো ভিডিওটা এটা আনার জন্য মোটিভেট থাকি। তো তোমার আজকের জন্য এতটাই, সবাইকে অল দ্য বেস্ট ক্লাস 11 পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।